রাজদরবার আজ নিস্তব্ধ। মহারাজ সূর্যসেন সিংহাসনে বসে আছেন, তার মুখে গভীর চিন্তার ছাপ। সামনে দাঁড়িয়ে আছেন রাজগুরু ভৈরব এবং রাজকুমার নির্ঝর। নির্ঝর ভয়ে ভয়ে মাটির দিকে তাকিয়ে আছে। মহারাজ, আমি নক্ষত্রের বিচার করে যা দেখলাম তা অত্যন্ত ভয়াবহ। রাজকুমার নির্ঝরের জন্মলগ্নে শনি আর রাহুর এক এমন দশা রয়েছে যা এই রাজ্যের ধ্বংসের কারণ হবে। রাজগুরু, আপনি কি বলছেন? নির্ঝর আমার একমাত্র সন্তান, সে কি করে রাজ্যের অমঙ্গল আনবে? মহারাজ, যেদিন রাজকুমার জন্ম হলো সেদিন থেকে রাজ্যে খরা শুরু হলো। গত 10 বছরের কোষাগার শূন্য হচ্ছে, ফসলে পোকা লাগছে। এই সবকিছুরই কারণ এই ভাগ্যহারা বালক। যতদিন সে এই প্রাসাদে থাকবে ততদিন এই রাজ্যের শনি কাটবে না। কিন্তু ও তো শিশু, ওর কি দোষ? আমি কি আমার সন্তানকে ফেলে দেব? মহারাজ, প্রজাদের মঙ্গলের জন্য রাজাকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এই বালককে রাজ্য থেকে নির্বাসনে পাঠাতে হবে, না হলে রাজ্য ধ্বংস হয়ে যাবে। বাবা, আপনি চিন্তা করবেন না। আমি যদি এই রাজ্যের অমঙ্গলের কারণ হই তবে আমি নিজেই চলে যাব। আমি চাই না আমার জন্য প্রজারা কষ্ট পাক। নির্ঝর, তুই কোথায় যাবি? তুই যে কিছুই চিনিস না। ভাগ্য আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। বাবা, আপনি আমাকে আশীর্বাদ করুন। রাজগুরু ভৈরব মনে মনে হাসলেন। রাজা নিরুপায় হয়ে সেনাপতিকে আদেশ দিলেন নির্ঝরকে রাজ্যের সীমানার বাইরে রেখে আসতে। সূর্যগড় রাজ্যের সীমানা পার হওয়ার পর শুধুই ধুধু প্রান্তর, কোথাও গাছপালা বা জল নেই। সেনাপতি রণবীর নির্ঝরকে ঘোড়া থেকে নামিয়ে দিলেন। সেনাপতির চোখেও জল। রাজকুমার, আমাকে ক্ষমা করবেন, আমি রাজার আদেশের দাস। এই সামান্য কিছু স্বর্ণমুদ্রা আর জল রেখে গেলাম। সামনে পথ বড়ই কঠিন। সেনাপতি, আপনি কাঁদবেন না। আপনি আপনার কর্তব্য পালন করেছেন। ফিরে গিয়ে বাবাকে বলবেন আমি তার ওপর কোনো অভিমান করিনি। সেনাপতি চলে গেলেন। কিশোর নির্ঝর একা সেই বিশাল প্রান্তরে দাঁড়িয়ে রইল। সে হাঁটতে শুরু করল। প্রচণ্ড রোদে তার তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। সবাই বলে আমি ভাগ্যহারা। আমি যেখানে পা ফেলি সেখানে নাকি ঘাস শুকিয়ে যায়। কিন্তু বিধাতা নিশ্চয় আমাকে কোনো না কোনো কারণে সৃষ্টি করেছেন। আমি কিছুতেই হার মানব না। কয়েক বছর কেটে গেছে। নির্ঝর দীর্ঘ পথ চলার শেষে সে এখন এক ঘন জঙ্গলের ধারে এসে পৌঁছেছে। তার পরনে সাধারণ কৃষকের পোশাক। সে বনের ধারে এক টুকরো পতিত জমিতে কোদাল দিয়ে মাটি কোবাচ্ছে। সেখানে এক বৃদ্ধ কৃষক জনার্দন এলেন। ওহে যুবক, তুমি কি পাগল হয়েছো? এই জমি অভিশপ্ত। এখানে গত 50 বছর ধরে একটা ঘাসও জন্মায়নি। তুমি এখানে খামোখা শক্তি নষ্ট করো না। দাদু, মাটি কখনো অভিশপ্ত হয় না। সঠিক যত্ন আর ভালোবাসা পেলে পাথরও গলে যায়। আমি এই মাটিতেই ফসল ফলাবো। তোমার নাম কি বাবা? তোমাকে দেখে তো সাধারণ ঘরের মনে হয় না। আমার নাম নির্ঝর। আমি নিজের ভাগ্য নিজেই গড়ার চেষ্টা করছি। দাদু, উনি ঠিকই বলেছেন। এই মাটির নিচে জলের ধারা আছে, শুধু সঠিক জায়গায় খুঁড়তে হবে। নির্ঝর মুখ তুলে দেখল এক অপরূপা তরুণী দাঁড়িয়ে আছে। কে আপনি? আপনি কি করে জানলেন মাটির নিচে জল আছে? আমি বনলতা। আমি এই জঙ্গলের ভাষা বুঝি। গাছেরা আমাকে বলেছে এই মাটির গভীরে সুপ্ত প্রাণ শক্তি আছে, কিন্তু কেউ সাহস করে মাটি খোঁড়েনি। আপনি সেই সাহস দেখিয়েছেন। বনলতা দেবী, আপনি কি আমাকে সাহায্য করবেন? আমি একা এই বিশাল প্রান্তরকে সবুজ করতে পারবো না। যে মানুষ মাটিকে ভালোবাসে প্রকৃতি তাকে সাহায্য করবেই। আমি আপনাকে দেখাবো কোথায় বীজ বুনতে হবে। 6 মাস পর অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। সেই রুক্ষ প্রান্তর এখন সবুজে ভরে গেছে। নির্ঝর এবং বনলতা পাশাপাশি দাঁড়িয়ে সেই ক্ষেতের দিকে তাকিয়ে আছে।
বনলতা, আজ আমার বিশ্বাস হচ্ছে যে আমি অপয়া নই। আমার পিতা আমাকে রাজ্য থেকে তাড়িয়েছিলেন এই বলে যে আমি নাকি সব ধ্বংস করি, কিন্তু আজ দেখো আমার হাতেই সৃষ্টি হলো এক নতুন জীবন। আপনি আপনি রাজপুত্র? হ্যাঁ, আমি সূর্যগড়ের রাজপুত্র ছিলাম, কিন্তু এখন আমি শুধুই একজন কৃষক। বনলতা, তুমি না থাকলে আমি এই মাটির ভাষা বুঝতাম না। ভাগ্য কোনো নক্ষত্রের লেখায় থাকে না রাজকুমার, ভাগ্য থাকে মানুষের হাতে আর পরিশ্রমে। আমি এখানে একটি নতুন নগরী গড়তে চাই, যেখানে মানুষকে তার জন্ম দিয়ে বিচার করা হবে না, বিচার করা হবে তার কর্ম দিয়ে। তুমি কি আমার সাথে থাকবে? আমি আজীবন আপনার ছায়া হয়ে থাকব। এরপর নির্ঝর এবং বনলতা মিলে সেই স্থানটির নাম দিল স্বপ্নপুরী। ধীরে ধীরে চারপাশ থেকে গৃহহীন মানুষেরা সেখানে এসে বসতি গড়তে লাগলো, আর নির্ঝর হলো তাদের রাজা। আরও 2 বছর পর সূর্যগড় রাজ্যে এখন হাহাকার। রাজগুরুর ভুল পরামর্শে সব ফসল নষ্ট হয়ে গেছে। রাজ্যে ভয়ানক দুর্ভিক্ষ। মহারাজ সূর্যসেন বৃদ্ধ এবং অসুস্থ। রাজগুরু, আপনি তো বলেছিলেন নির্ঝর চলে গেলে রাজ্যে সোনা ফলবে, তবে আজ কেন আমার প্রজারা না খেয়ে মরছে? কেন বৃষ্টি হয় না? মহারাজ, গ্রহের ফের শনিদেব হয়তো এখনো রেগে আছেন। আমাদের আরো যজ্ঞ করতে হবে। কোষাগার থেকে আরো টাকা দিন। আর কত মিথ্যা বলবেন রাজগুরু? আপনার যজ্ঞের আগুনে রাজ্যের সব সম্পদ পুড়ে ছাই হয়ে গেল। মহারাজ, আমি শুনেছি দক্ষিণের স্বপ্নপুরী নামে এক নতুন রাজ্যের প্রচুর ফসল হয়েছে। সেই রাজ্যের রাজা অত্যন্ত দয়ালু। আমাদের উচিত সেই রাজার কাছে সাহায্য চাওয়া। আমি সূর্যবংশের রাজা হয়ে ভিক্ষা চাইব? মহারাজ, প্রজাদের বাঁচাতে হলে অহংকার ছাড়তে হবে। চলুন আমরা সেই স্বপ্নপুরীর রাজ্যে যাই। স্বপ্নপুরীর উন্মুক্ত দরবার, গাছপালা দিয়ে ঘেরা। রাজা নির্ঝর এবং রানী বনলতা। নির্ঝরের মাথায় সোনার মুকুট নেই, আছে ফুল লতা পাতার মুকুট। একজন প্রহরী এসে খবর দিল, মহারাজ, প্রতিবেশী সূর্যগড় রাজ্য থেকে মহারাজ সূর্য সেন এসেছেন। তারা আপনার সাহায্য চান। নির্ঝর চমকে উঠল। বনলতা তার হাত ধরে দাঁড়িয়ে পড়ল। শান্ত হন, তাকে সসম্মানে ভেতরে নিয়ে আসতে বলুন, কিন্তু নিজের পরিচয় এখনই দেবেন না। মহারাজ সূর্যসেন এবং রাজগুরু ভৈরব দরবারে প্রবেশ করলেন। সূর্যসেনের শরীর জরাজীর্ণ। হে মহান রাজা, আমি সূর্যগড়ের অধিপতি। আজ আমি বড়ই লজ্জিত। আমার রাজ্যে দুর্ভিক্ষ। দয়া করে আমাদের কিছু শস্য ভিক্ষা দিন। মহারাজ সূর্যসেন, আমি শুনেছি আপনার রাজ্যে নাকি এক সময় অনেক সম্পদ ছিল। জ্যোতিষীদের কথায় নাকি আপনি আপনার একমাত্র ছেলেকেও ত্যাগ করেছিলেন। আপনি কি করে জানলেন? হ্যাঁ, আমি বড়ই দুর্ভাগা পিতা। আমি আমার নির্ঝরকে তাড়িয়ে দিয়েছিলাম। আজ মনে হয় সেই পাপেই আমার এই দশা। আমার ছেলে হয়তো এতদিনে মারা গেছে। মহারাজ, ওসব পুরনো কথা বাদ দিন। আমরা শস্য চাইতে এসেছি। রাজগুরু, আপনি তো নক্ষত্র বিচার করতে পারেন। বলুন তো, আজ এই মুহূর্তে আপনার কপালে কি লেখা আছে? মানে, আপনি কি বলতে চান? আপনি বলেছিলেন রাজপুত্র নির্ঝর রাজ্যে থাকলে অমঙ্গল হবে, কিন্তু আজ তো রাজপুত্র নেই, তবুও কেন দুর্ভিক্ষ? আসলে অমঙ্গল রাজপুত্রের কপালে ছিল না, অমঙ্গল ছিল আপনার লোভী মনে। আপনি রাজাকে ভুল বুঝিয়ে ক্ষমতা দখল করতে চেয়েছিলেন। সাবধান যুবক, আমি রাজগুরু। আর আমি সেই ভাগ্যহারা ছেলে নির্ঝর। নির্ঝর গলার রাজকীয় লকেটটি ঝকঝক করে উঠল। তার জন্মের সময় সূর্যসেন তাকে দিয়েছিল সেটা। মহারাজ সূর্যসেন থরথর করে কেঁপে উঠলেন সেটি দেখে। এই লকেট, এ তো আমার নির্ঝরের। তুমি আমার সেই ছোট্ট নির্ঝর। তুমি বেঁচে আছো? হ্যাঁ বাবা, আমি বেঁচে আছি। আপনার সেই অপয়া ছেলে আজ নিজের হাতে এক নতুন রাজ্য গড়েছে। যে মাটিকে আপনারা অভিশপ্ত বলতেন, সেই মাটিতেই আমি আজ সোনা ফলিয়েছি। পিতা পুত্রের মিলনে সবার চোখ ভিজে গেল। আমাকে ক্ষমা কর বাবা, আমি অন্ধ ছিলাম। আমি কুসংস্কারে বিশ্বাস করে নিজের মানিককে ধুলোয় ফেলে দিয়েছিলাম। তুই অপয়া নস, তুই আসল রক্ষী। বাবা, ক্ষমা চাইবেন না। আপনি পিতা, তবে এই রাজগুরুর বিচার হওয়া প্রয়োজন। উনি নিজের স্বার্থে মিথ্যা বলে আমাদের আলাদা করেছিলেন।
আমি কাউকে মৃত্যুদণ্ড দিই না। রাজগুরু, আপনার শাস্তি হলো আপনি আজীবন এই ক্ষেতে সাধারণ কৃষকের মতো পরিশ্রম করবেন। মাটির ছোঁয়ায় হয়তো আপনার মনের কালিমা দূর হবে। পিতামশাই, আপনার পুত্রবধূ আপনাকে প্রণাম জানাচ্ছে। মারে, তুই আমার ছেলেকে বাঁচিয়ে রেখেছিস। তোরাই আজ থেকে সূর্যগড় ও সূর্যপুরীর রাজরানী। সূর্যগড় এবং স্বপ্নপুরী এখন এক হয়ে গেছে। প্রজারা সুখে আছে, কোথাও কোনো অভাব নেই। কুসংস্কারে অন্ধকার কেটে গেছে। নির্ঝর এবং বনলতা দিগন্ত জোড়া ফসলের মাঠের পাশে দাঁড়িয়ে ডুবন্ত সূর্য দেখছে। বনলতা, আজ আমার মনে কোনো দুঃখ নেই, কিন্তু একটা কথা ভাবছি, যদি বাবা আমাকে নির্বাসন না দিতেন তবে হয়তো আমি বিলাসবহুল প্রাসাদে অলস হয়ে থাকতাম। আমি হয়তো কখনোই মাটির গন্ধ পেতাম না, তোমাকে পেতাম না। সেই নির্বাসনই আমার জীবনের আশীর্বাদ হয়েছিল। সত্যিই তাই, মানুষ যাকে দুর্ভাগ্য ভাবে বিধাতা হয়তো তার মাধ্যমেই সৌভাগ্যের পথ তৈরি করেন। আপনি পরিশ্রমে বিশ্বাসী ছিলেন বলেই আজ নিজের ভাগ্য নিজে লিখতে পেরেছেন। আজ থেকে এই রাজ্যের নাম শুধু ভাগ্যহারা নয়, এই রাজ্যের নাম হবে কর্মভূমি। কারণ এখানে ভাগ্য আকাশ থেকে পড়ে না, ভাগ্য মাটিতে ফলাতে হয়। সূর্যের শেষ আলোয় নির্ঝর এবং বনলতার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তারা প্রমাণ করল জন্মলগ্নের নক্ষত্র নয়, মানুষের হাত এবং ইচ্ছাশক্তি তার আসল ভাগ্য।